সো আজকে আমরা পড়ব সারফেস টেনশন অফ লিকুইড। ওকে, তো সারফেস টেনশন বা বাংলায় বলে পৃষ্ঠটান। তরলের পৃষ্ঠটান খুব সহজ জিনিস, বুঝতে পারবে, ঠিক আছে, এমন কোনো ব্যাপার না। তো চলো আমরা দেখে নিই। আমরা ফার্স্টে একটা দেখছি, একটা ভেসেল এঁকেছি আমরা, সেই ভেসেলের মধ্যে একটা লিকুইড আছে। ওকে, তো এই লিকুইডের মধ্যে আমরা লিকুইডের দু রকম পোর্শন হয়। একটা হচ্ছে বাল্ক ফেজ, একটা হচ্ছে সারফেস। ওকে, তো বাল্ক ফেজে যে সমস্ত মলিকুলস গুলো থাকে আর সারফেসে যে সমস্ত মলিকুল গুলো থাকে তাদের কিন্তু চরিত্রটা একটু আলাদা। কিরকম আলাদা সেটা দেখে চলো। ধরে নি বাল্ক ফেজে আমার একটা মলিকুল আছে, তার নাম এ, আর সারফেসে একটা মলিকুল আছে, তার নাম হচ্ছে বি। ঠিক আছে, তো বাল্ক ফেজে যে মলিকুলটা আছে, মানে সারফেসের নিচের দিকে যে কোনো মলিকুলকে আমরা বাল্ক ফেজ বলতে পারি। ঠিক আছে, পৃষ্ঠের নিচের দিকে যে কোনো মলিকুলকে আমরা বলতে পারি সারফেসে, এই বাল্ক ফেজে থাকা কোনো মলিকুল। তো সেই মলিকুলটা কিরকম ভাবে থাকে না, সেই মলিকুলটার পাশে তো সমস্ত মলিকুলস গুলো আছে, তার কি আছে না, এটাকে যদি আমরা বাল্ক ফেজে যে কোনো একটা মলিকুল ধরি, তার চারপাশে সমস্ত ওই তরলের বিভিন্ন মলিকুলস গুলো আছে, এবং শুধুমাত্র চারপাশেই নেই, তার নিচেও আছে এবং তার ওপরেও আছে। সুতরাং এই মলিকিউলসটাকে আমি একটু যদি আরো ম্যাগনিফাই করে দেখাই, এর চারদিকে যতগুলো মলিকিউল আছে প্রত্যেকটা মলিকিউল কি করছে, ইকুয়ালি ফোর্স দিয়ে তার সঙ্গে আছে। তো তার জন্য কি হচ্ছে, এর যে লব্ধি বল, অর্থাৎ লব্ধি মানে কি রেজাল্টেন্ট ফোর্স, সেটা জিরো হচ্ছে। তার কারণ প্রত্যেকটা বল কি করছে, নিজে থেকে টানছে, এদিক থেকে টানছে, এদিকে টানছে, তাহলে নেট ফোর্স জিরো। আবার এই বলটা একে এদিকে টানছে, এই বলটা একে এদিকে টানছে, তাহলে নেট ফোর্স জিরো। আবার এইখানে যদি কোনো বল থাকে, সেইটা এই বলটাকে নেট ফোর্স জিরো। এভাবে দেখা যাচ্ছে বাল্ক ফেজে যে সমস্ত মলিকুলস গুলো থাকে তাদের লব্ধি বলটা শূন্য হচ্ছে। তার জন্য এদের কোনো টান এরা অনুভব করছে না। এরা বাল্ক ফেজে যে সমস্ত মলিকুলস গুলো থাকে তাদের নিজস্ব কোনো টান নেই বা টেনশন কোনো নেই, নো টেনশন। এইবারে আমরা চলে যাচ্ছি সারফেসের মলিকুলকে, তাদের চরিত্রটা একটু আলাদা, তাদের একটু চাপ আছে। কিরকম চাপ দেখা যাক। সারফেসের মলিকুলটাকে আমরা যদি দেখি, এখানে দেখাচ্ছি, সারফেসের একটা মলিকুল নিলাম। তো সারফেস মানে কি, যার উপরে তরল নেই, যার শুধুমাত্র তলায় তরল। তো তলার দিকে যে তরলটা আছে, সেখানে ধরে নিই এখানে একটা মলিকুল, ওর তলায় যে তরলটা, যে বাল্ক ফেজ, যেটা বাল্ক ফেজের একটা মলিকুলকে দেখালাম। আবার এদিকে একটা মলিকুল দেখালাম, তার তলায় আর একটা। তো এর পাশে হচ্ছে, কিন্তু ওপরে বলটা দিয়ে টানার কোনো বল ওর কাছে নেই, তার কারণ ওর উপরে কিছু নেই। যেহেতু নেই, তাই জন্যে ওপরে টানতে পারছে না। শুধুমাত্র কোন দিকে টানটা পড়ছে না, নিচের দিকে। অর্থাৎ টান মানে কি টেনশন, টেনশনটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে। আমরা সবসময় জানি টেনশন অলওয়েজ নিচের দিকে হয়, ফিজিক্স থেকে আমরা পড়েছি টেনশন নিচের দিকে, অর্থাৎ গ্র্যাভিটেশন নিচের দিকে ক্রিয়া করে অভিকর্ষের দিকে। তো এইখানেও দেখা যাচ্ছে যে মলিকুলগুলো সারফেসে ছিল তারা শুধুমাত্র পাশের মলিকুলগুলোকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু কিন্তু ওপর দিকে কেউ করার জায়গা নেই, শুধুমাত্র নিচের দিকে হচ্ছে। সেই যে নিচের দিকে হচ্ছে, তার জন্য মলিকুলগুলো কি করছে না, নিচের দিকে একটা টান প্রয়োগ করছে, এইরকম একটা টান হয়ে যাচ্ছে। এই জন্য যে কোনো ওয়াটারকে তুমি যদি দেখো, ভালো করে লক্ষ্য করো, তাই দেখবে ওয়াটারটা কিন্তু স্ট্রেট থাকে না কোনোদিন। ওয়াটার কোনোদিন স্ট্রেট থাকে না। ওয়াটার কিরকম থাকে, আমরা যখনই আঁকি ওয়াটার, আমরা যখন ছবিও আঁকি, তখন জলের মধ্যে জলটাকে এরকম দিই, এইরকম দিই। তার কারণ জল এরকম স্ট্রেট থাকে না কোনোদিন। ওটা যদিও দেখা যায় কার্টুনে এরকম ভাবে জলটা কিন্তু এরকম থাকে না, জল থাকে এরকম নিচের দিকে, এরকম বাঁকা মতো। এই যে বাঁকা মতো জায়গাটা, সেটা কেন তৈরি হচ্ছে, জাস্ট বিকজ অফ সারফেস টেনশন। তো সারফেস টেনশনের যে সংজ্ঞা, সেটা একটু ডিফিকাল্ট, আমি সংজ্ঞাটা একটু বলছি, তাহলে হয়তো ব্যাপারটা একটু বুঝলেও বুঝতে পারো। দেখো, বলছে যে পিস্টনের সংজ্ঞা হিসেবে যদি বলে, তাহলে বলছে কোন তরল পৃষ্ঠের ওপর একটি রেখা কল্পনা করা হলে
কোনো তরল পৃষ্ঠের ওপর, তরল পৃষ্ঠ মানে এইটা সারফেস, সারফেসের উপর যদি আমরা কোনো সারফেসের উপর যদি আমরা কোনো রেখা কল্পনা করি, ধরে এই রেখাটা কল্পনা করলাম, তাহলে ওই রেখা কল্পনা করলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে এবং তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর, রেখার সঙ্গে লম্বভাবে, এই যে রেখার সঙ্গে লম্বভাবে এবং তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর, স্পর্শক মানে বুঝতে পারছো, একটা পয়েন্টে জাস্ট টাচ করবে, বাকি পয়েন্টগুলোতে টাচ করবে না। স্পর্শক কাকে বলে সেটা আমরা ক্লাস 10 অঙ্কে শিখেছি। তো ওই বলছে লম্বভাবে এবং তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর রেখাকে উভয় পার্শ্বে যে বল ক্রিয়া করে, উভয় পার্শ্বে এদিকেও এবং এদিকেও যে বলটা ক্রিয়া করে সেই বলকেই বলা হচ্ছে পৃষ্ঠটান। তো তাহলে পৃষ্ঠটান মানে কি? মানেটা হচ্ছে কতটা বল প্রয়োগ করলে ডিভাইডেড বাই কতটা দৈর্ঘ্যের ওপর। তাহলে পৃষ্ঠটান ইকুয়াল টু কি? কতটা বল প্রয়োগ করলাম ডিভাইডেড বাই কতটা লেন্থ বা দৈর্ঘ্যের উপর, কতটা ফোর্স কাজ করলো না সেটা কার উপরে, না কতটা লেন্থের উপর, মানে এই যে এটা লেন্থ, এই লেন্থের উপর কতটা বল প্রয়োগ করলাম বা কতটা ফোর্স ক্রিয়েট করলাম, সেটাকেই আমরা বলবো যে এদের পৃষ্ঠটান কতটা হলো। তো আমরা যদি এখানে চলে আসি যে পৃষ্ঠটানের এককটা কোথায় যাই, এককটা কি হবে? তাহলে পৃষ্ঠটানকে আমরা কি দিয়ে করি? গামা সাইনকে দিয়ে আমরা পৃষ্ঠটানকে বোঝাই। তাহলে বল মানে কি? ফোর্সের এসআই ইউনিট নিউটন। আর দৈর্ঘ্য মানে কি? লেন্থ মানে কি? মিটার। তাহলে কি লিখতে বলি? নিউটন মিটার ইনভার্স। এটা হচ্ছে পৃষ্ঠটানের এসআই ইউনিট। বোঝা গেছে? তো এইগুলো প্রচুর পরিমাণে দেয় আমাদের, যে এর ইউনিট কি, হ্যাঁ, বা এসআই ইউনিটটা জানলাম। তাহলে সিজিএস ইউনিট কি হবে? নিউটনের জায়গায় কি বসিয়ে দেবো? ডাইন বসিয়ে দেবো। মিটারের জায়গায় কি বসিয়ে দেবো? সেন্টিমিটার বসিয়ে দেবো। আর ইনভার্সে ইনভার্সন। সিজিএস ইউনিট পেলাম আমরা কি? ডাইন সেন্টিমিটার ইনভার্স। এবং যদি আমরা এসআই ইউনিট পাই সেটা হচ্ছে নিউটন মিটার ইনভার্স। তো এই পর্যন্ত এইটা হলো দেখলাম আমরা সারফেস নিচে না, একদম বেসিক কনসেপ্ট। তো এরপরে আমরা দেখবো পৃষ্ঠ শক্তি কি। ওকে, আচ্ছা, তো এবার আমরা দেখছি সারফেস এনার্জি। সারফেস এনার্জি কি না, সারফেস এনার্জি মানে পৃষ্ঠ শক্তি। শক্তির কথাটা কেন চলে এলো, তার কারণ হচ্ছে দেখো বলছে যে তরলের যে মুক্ত পৃষ্ঠ, মানে এই যে সারফেস, তরলের মুক্ত পৃষ্ঠ কি সবসময় কি টান, মানে একদম টান হয়ে থাকে অলওয়েজ। তো এই টানের জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? সবসময় সংকোচনের প্রবণতা দেখায়। পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল মানে এরিয়া, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সারফেস এরিয়া, এই সারফেসের যে এরিয়াটা মানে পুরো জায়গাটা কি করে, এই সারফেস এরিয়াটা কি করছে না, সবসময় চাইছে তারা একটু সংকুচিত হবে, মানে কম্প্রেসড হওয়ার চেষ্টা করে। যেহেতু টান থাকে মুক্ত পৃষ্ঠকে কি করতে হয়? সংকোচন করার জন্য কি করতে? অলওয়েজ একটা টেন্ডেন্সি থাকে টু বি কম্প্রেসড। তাহলে ওই সংকোচন করার জন্য তো নিশ্চয়ই কিছু একটা করতে হবে। কি করতে হবে? না কার্য করতে হবে, অর্থাৎ ওয়ার্ক ডান করতে হবে। কতটা ওয়ার্ক ডান করতে হবে? সেটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি। মানে বলছে যে দেখো, যে ওই তরল পৃষ্ঠের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলকে যদি বৃদ্ধি করতে হয়, মানে তরলের যে পৃষ্ঠের যে ক্ষেত্রফল সেটা এইটা এরকম আছে, কিন্তু আমি চাইছি এতটা করতে, এটা থেকে এটা বড়। তাহলে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বাড়ানোর জন্য কি করতে হবে? কিছু না কিছু পরিমাণ একটা এক্সট্রা কিছু করতে হবে। এটা কি না, সেটা হচ্ছে কার্য বা ওয়ার্ক। সেই ওয়ার্ক ডানটা করতে হলে যতটা ওয়ার্ক ডান করলে তবে ওই পৃষ্ঠের যে ক্ষেত্রফলটাকে আমরা বাড়াতে পারি, একক বা ইউনিট পরিমাণ বাড়াতে পারি, সেই পরিমাণটাকে বলা হচ্ছে ওই তরলের পৃষ্ঠ শক্তি। কাকে বলে? যেটা করতে হবে কাকে বলে? এটা কি না, স্থির উষ্ণতায় কোনো তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল, ওপেন সারফেসের যে ক্ষেত্রফল বা এরিয়া, সেটা কি না একক পরিমাণ বৃদ্ধি করতে, অর্থাৎ ইউনিট পরিমাণ যদি আমরা ইনক্রিজ করতে চাই, টু ইনক্রিজ ইউনিট পরিমাণ অফ, যদি আমরা বলি মুক্ত পৃষ্ঠের যে ক্ষেত্রফল অর্থাৎ সারফেস এরিয়া অফ ওপেন সারফেস, তাকে যদি বাড়াতে হয়, তার একক পরিমাণ বা ইউনিট পরিমাণ যদি আমাকে বাড়াতে হয়, তার জন্য
যে পরিমাণ কার্য অর্থাৎ যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেই ওয়ার্ক ডানটা কি বলা হচ্ছে কিনা সারফেস এনার্জি। তো এবার আমরা বুঝতে পারছি পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি তাহলে একক কি হবে, কার্য বা ওয়ার্ক ডান বাই ক্ষেত্রফল বা এরিয়া, ওয়ার্ক ডান বাই এরিয়া। ওয়ার্ক ডান কার্য মানে কি, কার্যের একক তাহলে আমরা কি জানি জুল, ক্ষেত্রফল মানে কি মিটার স্কোয়ার, তাহলে জুল মিটার টু দি পাওয়ার -2 বেরিয়ে গেল। এটা কি না, এটা হলো আমাদের এসআই ইউনিট অফ সারফেস এনার্জি। আর যদি আমরা সিজিএস এ করি কি হবে, তাহলে সিজিএস এ করতে গেলে জুলের জায়গায় বসে যাবে আর মিটার স্কোয়ারের জায়গায় বসে যাবে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আর সেন্টিমিটার টু দি পাওয়ার -2। একদম সিমিলার, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এই গেল আমাদের পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তি মানে কি আরেকবার বলে দেবো, ব্যাপারটা হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠ বা ওপেন সারফেস অলওয়েজ কি টান টান অবস্থায় থাকে। তো ওই টান টান অবস্থাটা কি অলওয়েজ কি না সংকুচিত হওয়ার প্রবণতা রাখে, টেন্ডেন্সি আছে সংকুচিত হয়ে যাওয়ার। ওই ক্ষেত্রফলটাকে বাড়াতে হলে ইউনিট পরিমাণ, ক্ষেত্রফল বাড়াতে হলে যে ইউনিট পরিমাণ কার্য করতে হয়, ওই ক্ষেত্রফলকে ইউনিট বাড়াতে গেলে যে পরিমাণ কার্য করতে হয়, ক্ষেত্রফলকে ইউনিট পরিমাণ মানে এক একক, যদি 1 একক বাড়াতে গেলে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় তাকেই বলবো আমরা সারফেস এনার্জি, ঠিক আছে। তো এই গেল আমাদের সারফেস এনার্জি। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যাবাউট সারফেস টেনশন। সারফেস টেনশনের রেসপেক্টিভ কিছু কিছু কোয়েশ্চেন আমাদের খুব অবশ্যই না পড়তে হয়, যেগুলো আমাদের পরীক্ষায় খুব বেশি পরিমাণে আছে এবং জেনে রাখাও দরকার। সেটাও আমি কিছু কোয়েশ্চেন আমরা করবো। তার ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা হচ্ছে যে কয়েকটা যে এক্সাম্পল যতগুলো চেনা জানা আমাদের তরল আছে তাদের যে সারফেস টেনশনের ভ্যালু, তার মধ্যে ওয়াটারের বা জলের সারফেস টেনশনের ভ্যালু অনেকটাই বেশি হয় অন্যগুলোর থেকে। তার কেন, ওয়াই? তার কারণ হচ্ছে জলের মধ্যে কি আছে হাইড্রোজেন আর অক্সিজেন, HOH এরকম বন্ধন। তো জল যখন নর্মালি কি হয় না হাইড্রোজেন, জলের মধ্যে যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের একটা বন্ধন তৈরি হয়, সেই বন্ধনটাকে বলা হয় এই দেখো এরকম, এই হাইড্রোজেন এই OH, আবার এই যে O তার সঙ্গে আবার এই হাইড্রোজেন আবার এরকম বন্ধন আছে এই OH, এরকম ভাবে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের এইরকম বন্ধন তৈরি হয়। তো এই যে অক্সিজেনের সঙ্গে এই যে বন্ধনটা দেখা যাচ্ছে, এই যে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন, এটাকে বলে হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডের জন্য কি হয় না এখান থেকে HOH, হ্যাঁ, এরকম ভাবে বন্ড তৈরি হয়। জলের মধ্যে সবসময় কিন্তু হাইড্রোজেন বন্ডিং গুলো লেগেই থাকে। তো যেহেতু এই বন্ডিং গুলো লেগে থাকে তাই জন্য কি হয় না এদের যে বন্ড মানে জলের যে দুটো বন্ড আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, দুটো কোভালেন্ট বন্ড। তাছাড়াও অন্য একটা করে জলের অণু অন্য একটা জলের অণুর সঙ্গে যে একটা হাইড্রোজেন তার সঙ্গে কি হয় না একটা বন্ডিং এ লেগে থাকে। সেটা আমরা কি হাইড্রোজেন বন্ডিংটা কি সেটা আমরা সমযোজী বন্ধন চ্যাপ্টারে পড়বো, সেটা অসুবিধা নেই বোঝাটা। জাস্ট আমি বলে রাখছি যে এই যে প্রত্যেকটা জলের অণু আরেকটা জলের অণুর হাইড্রোজেনের সঙ্গে আর অন্য একটা জলের অণু অক্সিজেনের মধ্যে একটা বন্ড তৈরি হয়, সেই বন্ডটাকে বলে হাইড্রোজেন বন্ড। তো একটা এক্সট্রা বন্ড এখানে তৈরি হওয়ার জন্য একটা শক্তিশালী আন্তঃআণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স তৈরি হয়। তো তার জন্য কি হয় না জলের যে সারফেস টেনশন তার ভ্যালুটা বেশি হয়। তো কিন্তু আরেকটা জিনিস মনে রাখা দরকার, যখনই আমরা কোনো জিনিসের সারফেস টেনশন বলবো তখনই কিন্তু তার সঙ্গে টেম্পারেচারটা কত ডিগ্রি টেম্পারেচারে সারফেস টেনশন এত সেটা আমাদের কিন্তু মেনশন করতে হবে। জাস্ট তার কারণ হচ্ছে সারফেস টেনশনের উপর কিন্তু এই টেম্পারেচারের উপর কিন্তু সারফেস টেনশন প্রচন্ড পরিমাণে ডিপেন্ড করে বা ডিপেন্ড করেই বলতে পারি, নির্ভর করে, ঠিক আছে। তো এই ফার্স্ট কোশ্চেনটা দেখলাম আমরা যে জলের কেন সারফেস টেনশন অন্য কিছু সারফেস টেনশনের থেকে বেশি হয়। নেক্সট কোশ্চেনটা দেখছি আমরা, চলো। তো দেখো কি লেখা আছে, গামা H2O মানে জলের সারফেস টেনশন ইজ ভেরি ভেরি লেস দেন মানে অনেক কম দেন সারফেস টেনশন অফ Hg মানে বারুদ। কেন? আমরা এক্ষুনি শুনলাম যে জলের সারফেস টেনশন বেশি, জাস্ট বিকজ জলের মধ্যে অনেক হাইড্রোজেন বন্ড আছে।
কিন্তু হাইড্রোজেন বন্ড এর যে শক্তি এটা ধাতব বন্ড বা মেটালিক বন্ডের থেকে অনেক কম। মেটালিক বন্ড কোথায় আছে না, পারদে, এই মেটালের মধ্যেকার যে বন্ড সেটা কিনা ভেরি ভেরি মাচ স্ট্রঙ্গার হয় দেন দ্য হাইড্রোজেন বন্ডস অর এনি কোভ্যালেন্ট বন্ড। তো এটা থেকে আমরা বলতে পারি যে মেটাল বন্ড যেখানে আছে সেখানে কি হবে না, সারফেস টেনশন অনেক বেশি হবে। তো এই জন্য আমরা বলতে পারি জলের সারফেস টেনশনের ভ্যালু পারদের থেকে অনেক কম। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এফেক্টস অন সারফেস টেনশন। সারফেস টেনশনের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। কোন কোন বিষয়ের প্রভাব? ফার্স্ট অফ অল আমি যেটা একটু আগেই বলছিলাম, টেম্পারেচার বা উষ্ণতা। উষ্ণতারও কিন্তু প্রচন্ড পরিমাণে ডিপেন্ড করে। উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে কি বলে, পৃষ্ঠটান কি হয়, হ্রাস পায়। তার কারণ হচ্ছে টেম্পারেচার যদি বেড়ে যায় অণুগুলোর মধ্যেকার যে আকর্ষণ বল সেটা কি হয়, কমে যাচ্ছে। আকর্ষণ বল কমে যাচ্ছে মানে কি, তারা আরো নিজেদের থেকে নিজেদের আকর্ষণ বল আকর্ষণ হারিয়ে ফেলছে একজনের আরেকজন থেকে। অর্থাৎ তারা তরল থেকে কোন জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছে, গ্যাসে চলে যাওয়ার চেষ্টা করছে। তো সুতরাং গ্যাসের তো সারফেস টেনশন হয় না। তো যত টেম্পারেচার বাড়াবো তত সারফেস টেনশনের ভ্যালু তত কমে যাবে, এবং বাড়তে 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 এমন একটা জায়গায় যদি চলে আসে যেটাকে বলা হচ্ছে সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, 8A/27 এটা আমরা পড়েছিলাম কোথায় না, একটু আগে ভিডিওতেই পড়ে ভ্যান্ডারওয়ালসের ওখানেই পড়েছিলাম যে ক্রিটিক্যাল টেম্পারেচারের ভ্যালু। তো ক্রিটিক্যাল টেম্পারেচারের যদি কোনো লিকুইডে যদি ক্রিটিক্যাল টেম্পারেচার আসে, সেই লিকুইডের ক্রিটিক্যাল টেম্পারেচার নিয়ে আসা যখন চলে আসবে তখন কি হবে, সেই লিকুইডের সারফেস টেনশনের ভ্যালু কি হয়ে যাবে, 0। ঠিক আছে, ক্রিটিক্যাল টেম্পারেচারে যে কোনো লিকুইডের সারফেস টেনশন 0 হয়ে যায়। ওকে, তো আমরা এর পরের যে এফেক্টটা সেটা দেখব, তরলের উপর দ্রবীভূত পদার্থ। যদি কোনো পদার্থকে তরলের মধ্যে এমন কোনো পদার্থ যারা কিনা সারফেসকে অ্যাক্টিভ করতে পারে, সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স বা সারফেক্ট্যান্টস কারা না, যারা কোনো লিকুইডের সারফেসকে অ্যাক্টিভেট করে দেয়। কারা এরকম না, ডিটারজেন্টস আছে বিভিন্ন, সাবান, জলের সাবান, ডিটারজেন্ট ইত্যাদি পদার্থগুলোকে যদি আমরা ওয়াটারের মধ্যে ডিজলভ করা হয় তাহলে দেখা যায় যে এদের ওয়াটারের যে গামাটা ছিল সেই গামাটার ভ্যালুটা তখন ইনক্রিজ করে যায়। সারফেক্টেন্ট যদি জলের মধ্যে ফেলা হয় তাহলে দেখা যায় যে জলের আগে যে নর্মাল যে পিওর ওয়াটার তার যে সারফেস টেনশন সেটা এই পদার্থগুলো ঢালার পর যে সারফেস টেনশন সেটা অনেকটা পরিমাণে কি হচ্ছে না, ইনক্রিজ করে যাচ্ছে। তো এই গেল আমাদের এফেক্টস অন সারফেস টেনশন। আর একটা জিনিস বলেই শেষ করব। ওকে, তো এই একটা এক্সাম্পল, খুব ভালো এক্সাম্পল দেখছি আমরা। কোয়েশ্চেনটা এখানে লিখিনি, কোয়েশ্চেনটা মুখে বলছি কিভাবে বলতে হয়। দেখো, তো আমরা একটা কাঁচের প্লেট নিয়েছি, দুটো আলাদা আলাদা কাঁচের প্লেট, যার একটাতে ওয়াটার ঢেলেছি 1 ফোঁটা জল, আর একটাতে দিয়েছি 1 ফোঁটা মানে পারদ। তো দুটোতে দেখা যাচ্ছে দুটো আলাদা জিনিস হচ্ছে। কিরকম আলাদা অবজারভেশন না, জল যখন এখানে ঢালা হচ্ছে জলটা কি হচ্ছে, কাঁচের ওপরে যেই ফেলছি, ফেলার পরে একটুখানি পরেই দেখা যাচ্ছে কাঁচের ওপরে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু যখন পারদকে এখানে ফেলা হচ্ছে অনেকক্ষণ পরে দেখা গেল সেটা একটা গোলাকার বিন্দু হিসেবেই আমরা দেখতে পাচ্ছি, ওটা কিন্তু কাঁচের উপর ছড়িয়ে যাচ্ছে না। তো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, কেন সেটা হচ্ছে, সেটা আমরা সারফেস টেনশনের রেসপেক্টেই আমরা এই আনসারটা দেব। তার জন্য আমাদের দুটো টার্ম নতুন জানতে হবে। টার্ম দুটো কি কি, কোহেসিভ ফোর্স আর হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স আর হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। ঠিক আছে, এই দুটো টার্ম সম্বন্ধে আমাদের একটু জানতে হবে, তার কারণ না হলে তো আমরা এই ব্যাপারটা বলতে পারবো না। কোহেসিভ ফোর্সকে বাংলা যদি বলি তাকে বলে সমশক্তি, সমশক্তি বল। আর অ্যাডহেসিভকে বলা হয় আসঞ্জন বল। একটু ডিফিকাল্ট বাংলাটা। কোহেসিভ আর অ্যাডহেসিভ এর রেসপেক্টে যদি পড়ো আমার মনে হয় বেটার, কোনো অসুবিধা নেই, বাংলাটা না বুঝলেও হবে, না জানলে হবে। তো দেখো এখানে কোহেসিভ ফোর্স কথাটার মানে হচ্ছে যে কোনো একটা লিকুইড, ধর ওয়াটার,
ওয়াটারের যে মলিকিউলস গুলো আছে তাদের নিজেদের মধ্যে যে ফোর্স, মানে একটা ওয়াটার মলিকিউল আর একটা ওয়াটার মলিকিউলকে যে বলে টানছে সেটাকে বলা হচ্ছে কোহেসিভ ফোর্স। আর এটাকে কি বলা হচ্ছে কোহেসিভ ফোর্স। আর ওয়াটারটা কোথায় ঢেলেছি আমি, কাঁচের মধ্যে। কাঁচের যে অণু, গ্লাস লিখছি আমি এখানে, গ্লাসের যে অণু আর ওয়াটারের অণু, ওদের মধ্যেও একটা বল ক্রিয়া আছে, কারণ ওয়াটারটাকে আমি কাঁচের মধ্যে ঢেলেছি। তাহলে যখন দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে বল ক্রিয়েট হবে তাকে বলা হয় অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ মানে আঠা, আমরা জানি, মানে একটার সঙ্গে আরেকটার উপরে কোনো জিনিস যদি পড়ে তাহলে যদি আঠার মতো কাজ করে, দ্যাট ইজ বলা হয় অ্যাডহেসিভ। তাহলে একটা মলিকিউলের সঙ্গে ভিন্ন আর একটা আলাদা একটা মলিকিউলের যে আকর্ষণ বল সেটা বলছে অ্যাডহেসিভ ফোর্স। তো এই দুটো জিনিসকে আমাদের জানতে হবে। যে এবার আমরা আনসারটা পেয়ে গেছি, কি পাবো না, বলছে যে যখন ওয়াটারকে এখানে ঢালা হলো কাঁচের মধ্যে, তাহলে ওয়াটারের মধ্যেকার যে আকর্ষণ বল যেটি দ্যাট ইজ কিনা কোহেসিভ ফোর্স, সেই ফোর্সটা মাচ লেস বা অনেক কম দেন ওয়াটার অ্যান্ড গ্লাস। এই বলটা অর্থাৎ ওয়াটারের কোহেসিভ ফোর্সের মান ওয়াটার আর গ্লাসের অ্যাডহেসিভ ফোর্সের থেকে অনেক কম। তাই জন্য এই ফোর্সটা আউটব্রেক করে দিল কাকে না একে। এখানে অ্যাডহেসিভ ফোর্স জিতে গেল। অ্যাডহেসিভ ফোর্স জিতে গেল মানে ওর উপরে জলটা পড়ে গেল, জলটা ছেড়ে গেল, চারদিকে ছড়িয়ে গেল। আর আমরা যদি এইটাতে আসি, এখানে কি আছে না পারদ। পারদের যে নিজস্ব আকর্ষণ বল, এটা কি আমরা একটু আগেই পড়লাম, মেটালিক বন্ড, তাই এদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি। তাই এর যে কোহেসিভ ফোর্সের ভ্যালুটা এটা অনেক বেশি দেন Hg and গ্লাস, এই ফোর্সের থেকে। তাহলে Hg কোহেসিভ ফোর্স ইজ গ্রেটার দেন Hg গ্লাস অ্যাডহেসিভ ফোর্স। তাই যেহেতু অ্যাডহেসিভ ফোর্সটা কম, কোহেসিভ ফোর্সটা বেশি, তাই জন্য ও নিজেদের অণুর মধ্যেই একটা আকর্ষণ বল ক্রিয়েট করলো, তার ফলে গ্লাসের ওপরে ওটা ভিজে গেল না বা চারিদিকে ছড়িয়ে গেল না। তো এই হলো সারফেস টেনশনের খুব ভেরি মাচ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা সারফেস টেনশন শেষ করলাম। আশা করি বোঝা গেছে। না বুঝলে ফোন করবি, যেরকম কথা আগে বলা, ভিডিওটা লাইক করবি, শেয়ার করবি, কমেন্ট করবি। ওকে, ঠিক আছে, চলো।